বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু সবাইকে বাংলাদেশের ছোট্ট শিশু থেকে শুরু করে তরুণ, যুবক, যুবতী, বয়স্ক, বৃদ্ধ, বৃদ্ধা, ভাই বোন সকলকেই জানাই আমি আমার অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম। আমি সেই যে গ্রামের একটি ছোট্ট ছেলে, আপনাদেরকে কিছু কথা শোনাই বা শোনার জন্য অনুরোধ করি। আশা করি অবশ্যই আমার কথাগুলো আপনারা শুনবেন। আমার ইউটিউব, আপনার নুরুল ইসলাম গেল্লা ও ফেসবুক, এর ভিতরে আমি কিছুটা আলোচনা করতেছি আপনাদের আমার মৃত্যুর সময় মুখোমুখি হয়ে। কারণ দেশের যে পরিস্থিতি দেখতেছি, যে আমাদের জীবনে আমরা যেগুলো করি নাই, আশা করি নাই, সেগুলো আমি দেখতেছি। এই মনের আবেগে বা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই বৃদ্ধ বয়সে আরও এই পরিস্থিতির কারণে অসুস্থ হয়ে পড়তেছি, যার জন্য আজকে জাতির সামনে আবার এই কথাগুলো, সেই যৌবনকালের কথাগুলো, ছোটোকালের কথাগুলো, যুদ্ধের কথাগুলো, অভাব অনটনের কথাগুলো বলার জন্য আবার উপস্থিত হয়েছি আজকে। আপনারা আশা করি আমার কথাগুলো মনোযোগ হয়ে শুনবেন, একটু সময় নষ্ট করবেন, তাতে আমার আত্মার শান্তি পাবো। আর আমার জন্য একটু দোয়া করবেন যে আমি জাতির জন্য, দেশের জন্য কাজ করছি, ছোটোর থেকেই বা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত কোনো সম্পদ বলতে নাই। আমার জীবনে আমি কোনোদিনও নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা কম করছি, আমার চিন্তা করছেন আল্লাহ রহমান রহিম। আর আমার মা আমেনা খাতুন, আমার বাবা ছিল হযরত আলী, ওনারা দুজনেই ইন্তেকাল করেছেন। আমার মা আমাকে লক্ষ কোটি টাকার সম্পদ দিয়ে গেছেন দোয়া করে, যে সম্পদ আমাকে সম্মানের সহিত চলার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। শুরু করছি আমার কথাগুলো। যে আমার বোন নিয়ে কথা হয়েছিল, বোনকে নিয়ে গেল, এটা আমি পরে আসবে কথা। আমি এখন আমার সেই যে চলার সাথীদের বা অভাব অনটনের ভিতরে বাইরে ওঠার যে কথাবার্তাগুলো, কত সুখের কথা ছিল, দুঃখের কথা ছিল, খায়া না খায়া কথা ছিল, মেঘ বৃষ্টি রৌদ্র, কত কথা মনে পড়ে বা এখনো মনে পড়ে। চক্ষু বন্ধ হইলে যে মনে হয় যে এই বুঝি খেলা করতেছি, হাডুডু খেলতেছি, বন্ধু বান্ধব নিয়ে কাপাটে খেলতেছি, ফুটবল খেলতেছি, এই নদীতে ঝাঁপাচ্ছি, হ্যাঁ, এগুলো করতেছি। সেই গাছে ওইটা গান গাইতেছি। ছোটো সময় আমি একটু গান গাইতাম, আপনারা কি মনে করবেন জানি না। আমি বেশ কিছু গান বলতাম, আবার অনেকেই আমার গানটা শোনার চেষ্টা করে শুনতো। আমার সমবর্ষীরা, আমার বন্ধুবান্ধব বলতো, ভাই একটু গানটা গানো, তোর গানটা ভালোই লাগে। তা আমি একটু গান টান গাইতাম, একটু গান গাইতাম, বাঁশি বাজাইতাম। অনেক সময় নিজে বাঁশি তৈরি করছি, বাঁশ কাইটা বাঁশের লোহা দিয়ে ছিদ্র করে নিজে বাঁশি বাজাইছি। কিন্তু আমার মা পছন্দ করতেন না। আমার মা পছন্দ করতেন না, কারণ আমার মা খুব ধার্মিক ছিলেন, নামাজ পড়তো, আল্লাহ ছিল, আমার নবীর ভক্ত ছিলেন। আমার মা আমার নিষেধ করতো, বাবা বাঁশি বাজাইবা না, বাঁশি বাজানো গুনাহ। তা আমি তার ভিতর সেই আমার বাড়ির পশ্চিম সাইডে একটা কাঁচা রাস্তা ছিল, যেমন ভারতের বর্ডার হইতে রাস্তাটা আসছে, আইসা এটা চলে গেছে আমাদের বাড়ির পিছন দিয়া একেবারে নালিতাবাড়ি উপজেলা, বর্তমান সরকার উপজেলা, যেটা বর্ডার থেকে ওখানে 14 কিলো, আর আমাদের বাড়ি থেকে 11 কিলো, 11.5 কিলো। আমার বাড়ি থেকে বর্ডার হলো 3 কিলো, 3.5 কিলো এরকম, ইন্ডিয়া বর্ডার এখান থেকে। কিন্তু কাঁচা রাস্তা, একদম কাঁচা রাস্তা ছিল। আপনার ওই বাজারে গেলে ওই কাঁচা রাস্তাতে হাইটে যাওয়া লাগছে, পেটকাতে দিয়া। কোনো পাকা বলতে কিছু ছিল না। 2, 4, 10, 30 মাইল, 50 মাইলের ভিতরে আমরা হাইটে বেড়াইছি, কাজ করে বেড়াইছি, ঘুরে বেড়াইছি। কোনো পাকা জিনিস চোখে দেখি নাই। আর এখন তো ঘরে বাড়িলে আপনারা ইনশাল্লাহ পাকা পান। যাই হোক, কথাগুলো লম্বা হয়ে যাচ্ছে, ওঠে না। আমার এই যে বাইরে ওঠার ভিতরে আমার বন্ধু বান্ধব হাতিবাগার, তন্তর, এরপরে টানাতিবাগার, নাকুগাঁও,
দাউদরা, রিনোয়াবিল, নালিতাবাড়ি, বিভিন্ন জায়গায় অনেক বন্ধুবান্ধব সমতুল্য যারা ছিল, হয়তো অনেক সময় একসাথে হইতাম, অনেক সময় দেখা সাক্ষাৎ হইতো, তাদের কথা এখন মনে পড়ে। এই অবস্থা দিয়ে যখন আমি অভাব অনাটনের ভিতরে বাইরে উঠি, হঠাৎ করে এক সময় দেখা যায় যে এই যে আমার বোনের ব্যাপারে কিসকে লাগবে হতে জায়গা জমি বিক্রি করা, এরপর গরু ছিল, মা গরু বিক্রি করবো, আমরা অভাবপুরে এলাম। অভাবপুরা মনে হয় যে খাবার নাই, আবাদ হয় নাই, বা আমার মা এক সময় দেখা গেছে যে একটা কামলা রাখতো ধান টান লাগানোর জন্য, গরু রাখার জন্য, রাখতে পারলো না, অভাবের জন্য কাজও আবাদও হইল না, এখন না খায় থাকতে হয়। তখন আমার বয়স মনে করেন যে 14-15 বৎসর, এরকম 15 বা 16, 15 এরকম। তা আমি কী করবো, কাজ করব। মা তো না খায়া আমারে খাওয়াইতে চায়, কিন্তু খাবার কোথায় পাবে? নাই, কাজ নাই, খাবার নাই, আবাদ নাই। তা আমি বললাম, মা আমি একটু কাজ টাজ করি, কোথায় তাও তো। মায় কামতো, মায় কান্দে বলে, একটু কান্দে আমার ধরে আদর করতো, আহা চোখের পানি বাসায় ফেলাইতো। আর আমার কাছে, আল্লাহর কাছে মা কাপড়ে আঁচল উঠে দোয়া করতো আমার জন্য, বা আল্লাহ আমার নূর ইসলামের সহায় তুমি, আমার নূর ইসলাম রে যারা ঠকাইছে তাদেরকে তুমি হেফাজত করো, আর আমার নূর ইসলামরেও তুমি হেফাজত করো, তুমি একমাত্র মালিক, তার আছো, আমার এই টিম নূর ইসলামের কেউ নাই তুমি ছাড়া। এরকম মা কান তোমার মাথা হাতাইতাম, বুঝাইতাম। কত দয়াল তার মা ছিল, কত সম্পদ আমার দিয়ে গেছে মায়। যে সম্পদ পাইলে একজন সন্তান রাজা বাদশা হয়ে যায়, মায়ের থেকে যে সন্তান সম্পদ পায় আউলিয়া হয়ে যায়। সন্তান মায়ের থেকে যদি দোয়া পায়, সেই সন্তান তার ক্ষুধা থাকে না, তার লিপ্সা থাকে না, তার বাড়িঘরের সম্পদের কোনো লিপ্সা থাকে না, সে খালি আল্লাহর নাম জপে আর ওই মায়ের কথা স্মরণ করে সবসময়। কেন মা শিখাই দিছে আল্লাহর কথা বলতে, আলহামদুলিল্লাহ, যা পাইবা আলহামদুলিল্লাহ। কে 10 তলায় থাকে দরকার নাই, তোমার সে খারাপ পজিশনে কি আছে সেদিকে দেখবা। তার মানে তুমি দিনে একবার খাইছো, উনি খাইছে কি না, তাইলে উনি যদি না খাই থাকে তাহলে তো তোমাকে আল্লাহ ভালো রাখছে। আমার সেই মা দোয়ায় আমি ইনশাল্লাহ, আমি সেই গ্রামে, দেখেন ওই গ্রামের ছোটোর সময় ওই সব ছেলেবেলা একসাথে থাকতাম। আবার সন্ধ্যা হইলে একটা হাই স্কুল, একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, টিনের ঘর, ছোট্ট, নদীর পাড়ে, এই হাজির মেম্বারের বাড়ির পাশে হাতিবাগান। ওখানে মনে করেন আমরা 16 পড়তাম। আবার সন্ধ্যা হইলে কয়েকজন মিলা এই গান টান করতাম, নাটক করতাম, একসাথে হইতাম। এই বাতি জ্বালায়, বাতি, মোমবাতি, কারেন্ট তো ছিল না। কারেন্ট তো এই যে সেদিন আসছে, স্বাধীনের পর, এই যে 15-20 বছর জগৎ, এর আগে তো ছিল না, কিছু কিছু ছিল শহরে, বাকিগুলোতে এই যে পরে আবার কিছু কিছু সরকার খাম্বি তৈরি করছিল, কারেন্ট দিতে পারে না, আবার আরেক সরকার এসে কারেন্ট দিছে, হ্যাঁ, যার জন্য আমরা কারেন্ট পাই, এইভাবেই চলছে। যাই হোক, এগুলো হলো বর্তমান। আর অতীত, কারেন্ট তো বাদ। কেরাসিন কেনার পয়সা থাকতো না, সন্ধ্যার পরে ভাত খাবো কি দেয়া, তাহলে কুপ্পি বাতি জ্বালাইতে হইব কেরাসিন দেওয়া। তাহলে সে কেরাসিনের দাম 10 দিনে 1 কেজি কেরাসিন কিনা যায় না, পয়সা নেই। তাহলে কী করতো মায়, সন্ধ্যার আগেই খাবার কিছু থাকলে দিয়া কইতো, বাবা খায় লাও। কেন মা? রাত্রে অন্ধকারে তো খাইতে পারবো না, ভুক করবো, বাতি জ্বালান যাবো না, তেল নাই, অভাব। সেই অভাব বুঝবেন, আজকে সেই অভাব, আজকে কিছু অভাব আছে আপনাদের। আমার প্রশ্নগুলো আপনাদের জন্য, আর এই কথাগুলো বলার জন্য আমাদের যারা তরুণ বা স্বাধীনের পরে যারা জন্মগ্রহণ করছেন, তাদের মনে বিরাট বোঝায় নাই, শিখায় নাই যে কত দুঃখ কষ্টে বাঙালি জাতি ছিল, যার স্বাধীনতা কেন হয়েছিল, কেন মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। এটা বলার উদ্দেশ্য হলো আজকের এই দিনে, বর্তমানের এই দিনে সেই মুক্তিযোদ্ধাদের, যে মুক্তিযোদ্ধারা বিনা পয়সায়, বিনা বেতনে, বিনা হুমকিতে, বিনা ভয়ে, স্বইচ্ছায় একজন লোকের নির্দেশে বাঙালি জাতির অভিভাবক শেখ মুজিব যখন মুক্তির ডাক দিয়েছেন, স্বাধীনতার ডাক দিয়েছেন, তখন সম্পূর্ণ যুবক বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে। তার সাথে আমিও একজন ছিলাম, বিনা পয়সায়। আজকে কার জন্য যুদ্ধ করছি? দেশ, জাতি ও দেশ মাতৃকা, একটি পতাকা যুদ্ধ করছি। আসেন
সেটা যুদ্ধ যখন গেছি যুদ্ধের কথা বলবো, তবে বর্তমান বললাম যুদ্ধ কেন করছিলাম। আজকে সেই যুদ্ধ, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কষ্ট হয়, দুঃখ হয় যখন দেখি একজন মুক্তিযোদ্ধাকে গালি দেয়, একজন মুক্তিযোদ্ধাকে থাপ্পড় মারে, একজন মুক্তিযোদ্ধারে জুতা মারলো, তখন আমার মনে হয় যে আত্মহত্যা করি। আমরা কি অপরাধ করছি? আজকে এই বাংলাদেশে যেসব অপরাধ প্রতিটা লোক করে যাচ্ছে, এই সরকার ওই সরকার ওই সরকার, সব সরকারই করে যাচ্ছে, কিন্তু এক সরকারের দোষে নিজের দোষ কেউ খুঁজে না। কিন্তু মুক্তিযোদ্ধারা কি অপরাধ করছে কেউ দেখান। মুক্তিযোদ্ধারা কারো বাড়ি ঘর দখল করছে দেখান। মুক্তিযোদ্ধারা কি আপনাদের কাছে কোটি কোটি টাকা চাইছে দেখান। মুক্তিযোদ্ধারা কি বলছে যে আমরা ক্ষমতায় যাবো, তারা সরে থাকা দেখান না। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে আপনাদের সুখ শান্তি জন্য জীবন দিয়া, 30 লক্ষ মানুষ রক্ত দিয়া দেশ স্বাধীন করে দিচ্ছে। আজকে সেই মুক্তিযোদ্ধাদের যখন অপমান করেন তখন দুঃখে কলিজা ফাইটা যায়, অসুস্থ হয়ে পড়ি। 73 বছর বয়স, কথা বলতে পারি না, তারপরেও আজকে বলতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদেরকে আমরা একটা দেশ দিয়েছি, একটা পতাকা দিয়েছি, যে পতাকাটা বাংলাদেশের পতাকা উঠতেছে অফিসে, আদালতে, কোর্ট কাছারি সব জায়গায়, বা সেই পতাকা মাথায় বেঁধে আজকে আমাদের ছাত্ররা ছাত্রীরা, আমাদের ছেলে সন্তান নাতিরা আন্দোলন করতেছেন, অথচ সেই পতাকা যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আইনে আপনাদেরকে দিল, সেই পতাকা যার নির্দেশে, যে বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ হয়ে পতাকা আইনা দিল, সেই পতাকা আপনারা মাথায় নিয়ে, সেই পতাকা হাতে নিয়ে আন্দোলন মিছিল মিটিং করতেছেন, মারামারি কাটাকাটি করতেছেন, মুক্তিযোদ্ধাদের গায়ে থাপ্পড় মারতেছেন। অথচ এই পতাকাটা সেই মুক্তিযোদ্ধারা আপনাদেরকে দান করেছেন, রক্তের বিনিময়, জীবনের বিনিময়। আজকে সেই মুক্তিযোদ্ধারা অসুখ জর্জরিত, অসুস্থ মারা যায়, তাদেরকে চিকিৎসার পয়সা দেওয়ার কথা ঠিক মতো দেওয়া হয় না। মুক্তিযোদ্ধাদের জায়গায় অন্যদের, মুক্তিযোদ্ধাদের পিছিয়ে বেলায় অন্যদেরকে নিয়ে আলোচনা করার আগে মুক্তিযোদ্ধার আলোচনা একটু করবেন, তাতে আপনাদের সম্মান বাড়বে, এই বাঙালি জাতির সম্মানও বাড়বে। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, মুক্তিযোদ্ধাদের কেউ অপমান করেন না, কেন এরা আপনাদের দেশ দিয়েছে, স্বাধীন দিয়েছে। আজকে আপনারা বড় বড় কথা বলতে পারেন, আপনারা ব্যবসায়ী, আপনারাই সব, আপনারা অফিসার, আপনারাই বিচারক, আপনারাই সচিব, আপনারাই মন্ত্রী, আপনারাই মিনিস্টার। আজকে এই সরকার চালাবে, কালকে এই সরকার চালাবে, পরশু এই সরকার চালাবে, কিন্তু মুক্তিযুদ্ধ তো একবারই হয়েছে। মুক্তিযোদ্ধার তো দেশ আপনাকে দিয়েই দিছে, কিন্তু মুক্তিযোদ্ধারে কেন অপমান? দয়া করে আপনারা আর মুক্তিযোদ্ধারে কোনো অপমান করবেন না। বঙ্গবন্ধুরও কোনো অসম্মানজনক কথা বলার প্রয়োজন নাই, কারণ ওনার মতন না লোক না হলে তো আজকে স্বাধীন হতেন, তাহলে আমরা এত কথা বলতে পারতাম না। হয়তো ওনাকে একটু সম্মান করা ভালো আমাদের, এই বাঙালি হিসাবে, তাতে আমাদের সম্মান বাড়বে। যাক, আমি আবার সেই পিছনে চলে যাই, যে সেই জায়গায়, সেই বুগাই নদীতে গোসল, মাছ ধরা, খাওয়া কত আনন্দের ছিল, কত সুখের ছিল। আজকে আমি কত ভালো ভালো খাই, কিন্তু কোনো সুখ নাই, শান্তি নাই। ভালো কাপড় পরি, আমার প্রায় 3টা বাক্স ভর্তি আমার কাপড়। আহা, সুবহানাল্লাহ। আমি কাপড় দিকে চিন্তা করি, আল্লাহ এত কাপড় কেন দিচ্ছ আমাকে? যেই দেশের মানুষ একটা কাপড় পরতে পারতো না, সেই দেশের রিস্কাওয়ালায়, একটা রিস্কাওয়ালা একজন যিনি দিন বেসিস শ্রমিক কাজ করে, একজন বাসের কন্ডাক্টর, একজন রিস্কাওয়ালা, একজন কৃষক, তার ঘরে খাবারের অভাব নাই, জুতার অভাব নাই, কাপড়ের অভাব নাই, তার মুখে কত হাসি। তখন আমি যে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তার দিকে তাকায় তখন আল্লাহর কাছে বলি, আলহামদুলিল্লাহ, এই তো আমার মুক্তিযোদ্ধার সার্থকতা। আল্লাহ, যে মানুষটা না খায় থাকতো আজকে সে 3 বার খায়, 3 দিন না খায় থাকতো এখন সে 2 বার খায়। আপনারা কি চান? আপনারা কেন এরকম মারামারি করতেছেন দেশটা নিয়ে? যদি পারেন আপনারা দেশটারে ভাগাভাগি করে সবাই আলাদা আলাদা করে বলান, তারপর আপনারা মুসলমান আমরা বাঙালি জাতি, এক মায়ের সন্তান, কেন আমরা মারামারিটা করতেছি? কেন আমরা এগুলো করতেছি? আপনারা যখন মঞ্চে মঞ্চে কথা বলেন, তখন আমরা মুক্তিযোদ্ধারা তাকায় তাকায় দিকে লজ্জায় চোখে পানি আসে, যে এই বুঝি আমাদের সন্তানরা, নাতিরা, আমাদের বংশধররা বাঙালি এইভাবে কথাবার্তা বলবে কেন? সম্মানের সহিত কথা বলবে, মানুষ দেখে যেন তাদেরকে সম্মান করে আপনারা যারা দেশ পরিচালনা করবেন।
দেশের নেতৃত্ব দেবেন। তাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার মানুষের মনের ভিতরে মুগ্ধ করবে, আপনার প্রতি আকর্ষণ হবে। মানুষ আপনাকে চাবে যে এই অমুককে আমরা চাই। আপনি সেই ব্যবহার দিয়ে মানুষের মন জয় না করা, ধমক দিয়া মানুষকে মাইরা পিটা, আমি আপনার মারবো, আপনি আমার অমুক অমুকটা মারবো, অমুক অমুকটা মারবে, অমুকটা কাইতে লাগবো, অমুকটা খাতে দাও, অমুকটা দরকার নাই, অমুকটা নাই, অমুকটা বাদ দাও, এগুলো নিয়ে আমাদের বাঙালি জাতির লজ্জা হওয়া উচিত। আমরা মুক্তিযোদ্ধারা লজ্জা পাই, কিন্তু আমাদের উপর আর আঘাত করেন না, দয়া করে আল্লাহর হস্তে আপনারা মুক্তিযোদ্ধারে একটু সম্মান করেন। আজকে সেই গ্রামের কথা আবার কেন ওইটার সাথে আমার এটাও আসে, বর্তমানটা আসে, কেন সহ্য করতে পারতেছি না। ধরেন আমি বাইরে উঠছি, যে পরিবেশে বাইরে উঠছি, কত সুন্দর পরিবেশ, পাহাড় পর্বত নদী নালার দেশ, শেরপুর, সাবেক ময়মনসিং বর্তমান শেরপুর, নালিয়াবাড়ি, হাতিবাগার। সেই জায়গার থেকে আমি তারপরে যখন ৭১-এর যুদ্ধের আগে দিয়ে মনে করেন যে এরকম জীবনের সবারই বাইরে ওঠার ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে অনেকের সাথে, অনেকের। আমার এলাকায় একটা সম্পর্কের ব্যাপার, আত্মীয়র সাথে। হয়তো আমি যখন বাইরে উঠলাম, যুবক হয়ে গেলাম, তখন একটা জায়গায় একটা বিয়ের সাথে প্রস্তাবের কথাবার্তা মুরব্বীদের ভিতরে, আমার ভিতরে, ওনাদের ভিতরে ছিল। এরা আনার উদ্দেশ্য হইল, এটা নিয়েও স্বাধীনের পরে একটা ঝামেলা হয়েছিল, আমি পরে বলবো, এর জন্য কথাটা আইনে রাখলাম। এটা নিয়েও একটা গণ্ডগোল হয়েছিল পরে স্বাধীনের পরে, যার জন্য আমার দেশ ছাড়তে হয়েছিল। এইটা আমি ২-৪ পর্ব পরেই আবার এই শব্দটা আসবে আমার, এর জন্য এই কথাটা উল্লেখ দিয়ে রাখলাম যে আমার সাথে এরকম একজনের সম্পর্কের কথাবার্তা বা ভালো একটা সম্পর্ক সুন্দর হয়ে উঠছিল। কেন তৎকালীন সময় পাকিস্তানের সময় কিন্তু কোনো ছেলেমেয়েরা একসাথে কথা বলতে পারতো না, চলতে পারতো না, নিষেধ ছিল, আলাদা আলাদা চলতো, দূরের থেকে কথা বলতো, কাছে আসতে পারতো না, খুব শাসন ছিল। এখন তো আপনারা পুলিশের মাইরে ফেলান, কেটে ফেলান, আর্মিরে মারতে যান, আর্মিরে গাইল পারেন, বকেন। ছি 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 ছি, আমাদের বাঙালি জাতির ইজ্জত গেছে। আমরা তখন চৌকিদার, ইউনিয়ন কাউন্সিলের চৌকিদার, যদি দেখছি যায় ভয়ের সুরে রাস্তাতে নাই মা, আপনারা হাসবেন, বলে কি বলে, আর 20 বছর 18 বছর যুবক ভয়ের সুরে, ডরের সুরে রাস্তাতে নেই মা, পথসাপের ডরে বই রয়েছি যে চৌকিদার যদি বাড়ি মারে পুটকি। কত বড় শাসন ছিল, কত ভয় ছিল। চৌকিদার যখন পাড়িয়ে গেছে গা, উঠে গেছে গা একটা আবার, কেন চৌকিদার মনে করুক যে আমি পথসাপ করতেছি। কি ভয় ছিল, পুলিশ তো বাদ। একটা গ্রামে যদি কোনো ঘটনা ঘটছে, পুলিশ আইছে, 10 গ্রামের মানুষ পলাই গেছে ডরে। আর এখন পুলিশের মাইরা পিঠটা শেষ করে দিতেছেন। কারে মারেন? সে আপনার ভাই না, আপনার বাইস্তা, আপনার বংশধর না হইল বাঙালি, বাংলাদেশের সন্তান, বাংলা মায়ের সন্তান, বাঙালি জাতির জন্য সে পুলিশ সমাজকে রক্ষা করার জন্য, অন্যায় হাত থেকে রক্ষা করার জন্য তারা কাজ করে। আজকে তাদেরকেও আমরা অপমানগ্রস্ত করি, আর্মিদেরকে হুমকি দেই, অমুক নেতারে হুমকি দেই, অমুকের নেতারে বেশি কিছু বললেই বলে যে এটা অমুক, এটা অমুক, এটার ধরে মেরে বলা। এগুলো কি শুরু করছেন আপনারা? আপনাদের আল্লাহর দোয়াইয়ের লাগে এগুলো থামেন। ক্ষমতার লিপ্সা থামান, ক্ষমতার লিপ্সা থামায়া মানুষকে ভালোবাসা দিয়া ক্ষমতায় আসবেন, এটাই আশা করি। আমি আজকের এই পর্ব এই পর্যন্তই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এরপর এখান থেকে আবার শুরু করব। আশা করি আপনারা ইনশাল্লাহ আমার কথাগুলো শুনবেন, বা ভুল ত্রুটি যদি হয়ে থাকে, কারণ আমি আগেই বলছি আমি কিন্তু লেখাপড়া জানি না। আমি আমার নিজের শিক্ষা থেকে, প্র্যাকটিক্যাল বা সমাজ থেকে, মানুষ থেকে দেখা শুইনা বুঝা যা বুঝছি, শিখছি বা করছি, অভাব অনটন কাজকর্ম যা করছি, তার থেকে আমি কথাগুলো আপনাদের শোনাচ্ছি। যদি ভুল হয় ক্ষমা চোখে দেখবেন। আসসালামু আলাইকুম।